Hello everyone, I am Anuradha Nair and welcome to the Asclepios Health Podcast. আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং। আমাদের মধ্যে অনেকেই ভাবে আয়ুর্বেদিক মেডিসিন না জেনারেল মেডিসিন কোনটা বেটার, বাট ডু উই রিয়েলি হ্যাভ টু চুজ ওয়ান, নাকি দুটোই একসাথে আমাদের গুড হেলথের জন্য কাজ করতে পারে? আর এই বিষয় নিয়ে আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শুভশ্রী পাল। উনি একজন এক্সপিরিয়েন্সড আয়ুর্বেদিক ফিজিশিয়ান ফ্রম দ্য সাই শঙ্কর মাল্টি স্পেশালিটি আয়ুর্বেদা পঞ্চকর্মা ক্লিনিক। থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য আর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আয়ুর্বেদ সম্বন্ধে সবাইকে জানানোর জন্য। তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। ম্যাম, আমরা অনেক সময় শুনে থাকি যে অনেকের কনফিউশনই বলতে পারি যে আয়ুর্বেদা আসলে কি। ইজ ইট অনলি অ্যাবাউট মেডিসিনাল হার্বস অর মাসাজ অর ইজ ইট আ কমপ্লিট ডিফারেন্ট সিস্টেম অফ মেডিসিন? আর আমাদের আজকালকার যে ফাস্ট পেস লাইফস্টাইলটা আছে সেখানে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বা মেডিসিন কতটা আজকের দিনে রেলিভেন্ট? আয়ুর্বেদা আসলে কি এটা জানতে হলে সবচেয়ে প্রথমেই যেটা বলা উচিত, আয়ুর্বেদা ইজ দ্য ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ডকুমেন্টেড মেডিকেল সায়েন্স অ্যান্ড ইট ইজ দ্য মাদার অফ অল দ্য মেডিকেল সায়েন্স। আজকে আমরা যে সায়েন্সগুলো, আয়ুর্বেদা তো বহু বছরের পুরনো একটা সায়েন্স যেটা ডকুমেন্ট করা আছে। এখনকার দিনে যেগুলো প্রচলিত আছে আয়ুর্বেদা, হোমিওপ্যাথি, ইউনানি বা মডার্ন মেডিসিন যেগুলো বা অ্যালোপ্যাথি যেগুলোই আমরা বলি, সেগুলোর মাদার সায়েন্স হচ্ছে আয়ুর্বেদা। সেগুলোর সব অরিজিন কিন্তু আয়ুর্বেদা থেকেই, মানে সেগুলোর প্রত্যেকটা সূত্র বলুন, তার মেন সোর্স ইজ আয়ুর্বেদা। প্রথম আয়ুর্বেদা আমাদের ভারতবর্ষে, আয়ুর্বেদা যেভাবে প্রচলিত হয় ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, আলেকজান্ডার এদের হাত ধরেই আয়ুর্বেদা বিদেশে যায়। মুঘল সাম্রাজ্যের যখন আমাদের এখানে আসে তখন সেই সময় অনেক আমাদের পুঁথিপত্র চুরি হয়ে যায়, অনেক ধ্বংস হয়। সুতরাং সেই সময় এই সকল বইও, অনেক আয়ুর্বেদার প্রচুর বই সেই সময়ও বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হয় মানে সেগুলো তাদের হাতে নষ্ট হয়ে যায় বা তারা অনেক সময় নিজের কাছে নিয়ে চলে যায়। সেখান থেকেই আস্তে আস্তে ইউনানি মেডিসিন তৈরি হয়। সুতরাং আয়ুর্বেদা ইজ মাদার অফ অল দ্য সায়েন্স, এটা প্রথমে মানতে হবে। আরেকটা হচ্ছে আয়ুর্বেদা কি, এটা জানতে হলে প্রথমে জানতে হবে আয়ু কি। আয়ু হচ্ছে, যদি এটা শ্লোকের ভাষায় বলি, শরীর ইন্দ্রিয় সত্য আত্ম সংযোগধারী জীবিতম নিত্যগস্য অনুবন্ধস্য পরে আয়ু আয়ু উচ্চতে। ইট মিনস আমাদের আয়ু হচ্ছে জীবন, সেটা কম্বিনেশন কি, তার কম্বিনেশন হচ্ছে শরীর, ইন্দ্রিয় অ্যান্ড আত্মা। ইটস মিনস বডি, আমাদের সেন্স অর্গানস, আর আত্মা মিনস আমাদের যে মাইন্ড। এই তিনটে নিয়ে আয়ু তৈরি হয়। এই আয়ুকে জানতে যে বেদ বা যে সায়েন্স, সেটা হচ্ছে আয়ুর্বেদা। এবার আয়ুর্বেদা এমন একটা সায়েন্স, অন্যান্য সায়েন্সের সত্যি মানে শরীরের কথা তো বলেইছে, বডির কথা সবাই বলে, মাইন্ডের কথা এত মাইনুটলি একমাত্র আয়ুর্বেদাতেই আলোচনা করা হয়েছে। কারণ আমরা জানি শরীর আর মন একটা স্বামী স্ত্রী সম্পর্কের মতো। আমাদের শরীর যখন ভালো না থাকে মন ভালো থাকে না, আর মন ভালো না থাকলে শরীরও ভালো থাকে না। সুতরাং এই মধ্যে যে একটা সুন্দর সূত্র, সেটা আয়ুর্বেদা, শরীর ইন্দ্রিয় মানে আমাদের বডি, সেন্স অর্গান অ্যান্ড মাইন্ড, এই তিনটের মধ্যে যে একটা সুন্দর কানেকশন আছে, সেটা ফার্স্ট আয়ুর্বেদাই আমাদের দেখিয়েছে। আর আমাদের আয়ুর্বেদা ট্রিটমেন্টটাও সেরকম, মানে সেটা প্রত্যেকটার কানেকশন করেই ট্রিটমেন্ট করা হয়। এবার সেকেন্ড কোয়েশ্চেন যেটা আপনি বললেন, আয়ুর্বেদা কি অনলি হোম রেমেডিস, আয়ুর্বেদা কি অনলি মাসাজ? এবার ফ্যাক্টরটা হচ্ছে আয়ুর্বেদা কিন্তু শুরু হয়েছে মা কাকিমাদের রান্নাঘর থেকে। আমাদের পুরোনো দিনে আগে আমাদের কোভিডের সময় সবাই অনেক গোল্ডেন মিল্কের কথা শুনেছে, দুধের সাথে হলুদ মিশিয়ে কাড়া তৈরি করে খাওয়া, এটা সবাই আমরা বাড়িতে কম বেশি করেছি। মা কাকিমাদের রান্নাঘর থেকে ছোট ছোট বিষয়গুলো আয়ুর্বেদাতে উঠে এসছে। নিশ্চয়ই আয়ুর্বেদার মধ্যে একটা হোম রেমেডিস, টোটকা, এই ব্যাপারগুলো ছোটোখাটো আছে, কিন্তু আয়ুর্বেদা ইজ নট অল অ্যাবাউট হোম রেমেডিস। এর সাথে সাথে আয়ুর্বেদাতে প্রথমেই যেটা হয়, আমরা পেশেন্টের প্রকৃতি পরীক্ষা করি, তাদের একটা প্রপার হিস্ট্রি টেকিং নিই, পেশেন্টের লাইফস্টাইল সম্বন্ধে জানি। আয়ুর্বেদা কিন্তু মানুষকে শুধু সুস্থ করতে শেখায় না, তার
সুস্থতাটাকে কিভাবে মেনটেন করতে হয়। হ্যাঁ, আমরা তো একজন ডিজিজ পার্সেন্টের ট্রিটমেন্ট করবই, কিন্তু একটা সুস্থ যে মানুষ তাকে কিভাবে তার স্বাস্থ্যটা রক্ষা করতে হয়, যেটা আয়ুর্বেদ খুব সুন্দরভাবে জেনেছে, মানে প্রিভেনশন অফ আ ডিজিজ, সেটাও আয়ুর্বেদে বলা আছে। আমরা সেইগুলোকে গুরুত্ব দিই। এর সাথে সাথে আমরা পেশেন্টের কাস্টমাইজ কিছু মেডিসিনস আছে, আয়ুর্বেদা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মেডিসিন, সেই জিনিসগুলোকে গুরুত্ব দেয়। আয়ুর্বেদা একটা পঞ্চকর্মা আছে, ডিটক্সিফিকেশন, এই ব্যাপারকে গুরুত্ব দেওয়া হয়। একটা কমপ্লিট ওয়েলবিং যে যাকে বলে, এই সব কিছুর মধ্যে আয়ুর্বেদা আছে। এবার সে ফার্স্ট লাইফস্টাইলের কথা, আমাদের সবার ফার্স্ট লাইফস্টাইল হয়ে গেছে ইদানিং যুগে, এটা আমি মানছি, কিন্তু আমাদের বডিটা কিন্তু আজ থেকে 15 বছর আগেও যা ছিল, আজ থেকে 50 বছর আগে যা ছিল, 100 বছর আগে যা ছিল, আমাদের বডিটা কিন্তু একই রকম আছে। সেটা কিন্তু there is no changes in our body। তখনও মানুষের একটাই হার্ট থাকতো, এখনো একটাই হার্ট, একটাই লিভার, যা ছিল এখনো তাই আছে। সুতরাং আমরা অবভিয়াসলি আমরা নিজেদের লাইফে অনেক ফার্স্ট হয়েছি, নতুন টেকনোলজিকে নিজেদের লাইফস্টাইলে ইন্ট্রোডিউস করেছি, এআই এসে গেছে, বিভিন্ন চেঞ্জেস হয়েছে, কিন্তু তাই বলে এই না আমাদের লাইফস্টাইলে এতটা ফার্স্ট লাইফস্টাইল চেঞ্জেস হয়েছে বলে আমরা আজীবন ওষুধ খেয়ে বাঁচবো। আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে নিশ্চয়ই, কিন্তু আমার মনে হয় লাইফস্টাইল চেঞ্জ হওয়ার সাথে কোনটা বেটার, এটা আমার সবার কাছে প্রশ্ন, কোনটা বেটার, যে আমি আমার লাইফস্টাইল, যেটুকু আমার লাইফস্টাইল ফার্স্ট হওয়া সত্ত্বেও কিভাবে আমি ওষুধ না খেয়ে থাকবো, কিভাবে সুস্থ থাকবো, নাকি আজীবন কোনো মেডিসিনের ওপর আমি নির্ভরশীল থাকবো। একদম আয়ুর্বেদা ততটাই রেলিভেন্ট এখনকার দিনে, যতটা একজন সদ্যজাত শিশুর কাছে তার মাতৃদুগ্ধ যতটা রেলিভেন্ট, আয়ুর্বেদা এখনকার দিনে ততটাই রেলিভেন্ট। আচ্ছা, কারণ বলছিলাম যে এখনকার দিনে লাইফস্টাইল ফার্স্ট হতে পারে, কিন্তু আয়ুর্বেদা কিন্তু আমাদের কোয়ালিটি অফ লাইফ মেনটেন করতে শেখায়। সেই কোয়ালিটি অফ লাইফকে মেনটেন করার জন্য, আমাদের ডিজিজের রুটে যাওয়ার জন্য আয়ুর্বেদা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের বডি চেঞ্জ হয়নি, আমাদের মাইন্ড, এগুলো কিছুই কিন্তু এত বছরে চেঞ্জ হয়নি, আমাদের শুধু লাইফস্টাইলটা ফার্স্ট হয়েছে, বাকি আমাদের জীবন যেমন ছিল সেরকমই আছে। সুতরাং আয়ুর্বেদা 5000 বছর আগেও যা কাজ করেছে এখনো তাই কাজ করবে। একদমই। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন, আয়ুর্বেদা ইজ বেসিক্যালি দ্য সোর্স অফ অল দ্য মেডিসিনস। আয়ুর্বেদিক মেডিসিনের হিলিং প্রসেসটা অনেকটাই ওয়েল নোন, অ্যান্ড আপনার লাইফস্টাইল যতটাই ফাস্ট পেসড হোক না কেন, কিওর ইজ দ্য বেস্ট থিং। অ্যান্ড আয়ুর্বেদিক হিলিংয়ের পরে আপনাদের হেলথের যত রকমের প্রবলেমস আছে একদম রুট থেকে কিওর হয়ে যায়। ম্যাম, আমরা অনেক সময় এই ভাত, পিত্ত, কফ, এই 3টে ওয়ার্ড খুব শুনে থাকি। এইগুলোর যদি আমি মিনিং খুঁজি তাহলে এটার অ্যাকচুয়াল মিনিংটা কী হতে পারে? অ্যান্ড যখন একটা পেশেন্ট আপনার কাছে কোনো ডিজিজ নিয়ে আসছে, তো আয়ুর্বেদা কি শুধু তার ডিজিজের প্রতি লক্ষ্য দেয়, নাকি তার লাইফস্টাইল, বডির কি কন্ডিশন আছে, অ্যান্ড সে কীরকম খাবার খায়, সব কিছুই কি নোটিস করা হয়? ভাত, পিত্ত, কফ ইজ দ্য মেইন বেসিক অফ আয়ুর্বেদা। আমাদের পুরো নেচার বলুন, প্রত্যেকটা এলিমেন্টস বলুন, বিশেষ করে যেগুলো সজীব বস্তু আমাদের কাছে আছে, প্রত্যেকটা 5টা এলিমেন্ট দিয়ে তৈরি। সেই 5টা এলিমেন্ট কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম। মানে ক্ষিতি মিন্স, আমরা যদি বলি ক্ষিতি মানে হচ্ছে পৃথিবী, অপ মানে হচ্ছে ওয়াটার মানে জল যাকে বলি, তেজ মানে হচ্ছে ফায়ার বা অগ্নি, মরুদ মানে এয়ার, আর বোম মানে আকাশ, মানে এবার এই 5টা এলিমেন্টের যে পারমুটেশন আর কম্বিনেশন, এর পারমুটেশন কম্বিনেশনেই ভাতা, পিত্ত, কাফা তৈরি হয়। আচ্ছা, এবার প্রত্যেকটা মানুষ যখন জন্মায়, বিশেষ করে একটা স্পার্ম আর ওভাম যখন এক হয়ে একটা ফিটাসকে তৈরি করে, সেই সময় মানে তার বাবা মার প্রকৃতি, তার বাবা মা কেমন লাইফস্টাইল মেনটেন করে, তাদের বাবা মার মধ্যে কি সমস্যা আছে, নানা রকম ব্যাপার, তাদের প্রকৃতি, তাদের খাদ্যাভ্যাস, এগুলোর ওপর ইম্পর্টেন্স করে একটা যখন ফিটাস তৈরি হয়, তখন এই ফিটাসের মধ্যেও সেই প্রকৃতিটা, মানে এই কম্পোজিশনটা তৈরি হয়। এবার কারোর ক্ষেত্রে বায়ুর কম্বিনেশনটা বেশি হলে সারা বাতিক, কারোর ক্ষেত্রে পিত্তের কম্বিনেশনটা হলো তারা পৈত্তিক, কারোর ক্ষেত্রে কফের কম্বিনেশনটা বেশি হলো সেটা কফ। এবার এমন হয় দুটোর কম্বিনেশনও থাকতে পারে, 3টের কম্বিনেশনও থাকতে পারে। এবার মেনলি আমাদের কাছে
রিকোয়ার্ড যেটা, যাতে সবকটা বায়ু পিত্ত কফ এই তিনটে আমাদের বডিতে সমান থাকে। এই তিনটে যদি ব্যালেন্স থাকে, আমাদের কোনো রোগ আমাদের শরীরে আমাদের এফেক্ট করতে পারবে না। আচ্ছা, এই তিনটে ব্যালেন্স থাকলে এটা, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা ধরুন একটা মানুষ, আমরা ধরুন কোথাও ট্রেন ধরতে গেলাম, তিন বন্ধু মিলে ট্রেন ধরতে গেছে। এবার বাই দি চান্স ট্রেনটা তার মিস হয়ে গেল। ট্রেন মিস হয়ে গেলে দেখবেন তিনজনের সমান রিয়াকশন থাকে না। একজন হয়তো বলে দূর ট্রেন ছেড়ে গেছে, চল বাড়ি যাই, আজকে আর ট্রেন ধরবো না। একজন একটা উপায় খুঁজবে, কোথায় নেক্সট আমি কি করবো। আরেকজন হয়তো রেগে খুব চিল্লামিল্লি করবে, উদ্ভ্রান্তের মতো এধার ওধার চলাফেরা করবে। সুতরাং একটা সিচুয়েশনে এই যে তিনটে মানুষ তিন রকম রিয়াকশন দিল, এর কারণ হচ্ছে এই বাত পিত্ত কফ। হ্যাঁ, কারণ তাদের বডির কনস্টিটিউশন আলাদা, তাদের বডিতে বায়ু পিত্ত কফের কম্বিনেশন আলাদা, তাই সেই জন্য তাদের রিয়াকশনটা আলাদা আসছে। ঠিক এইভাবেই বিভিন্ন মানুষের বডি স্ট্রাকচার আলাদা হয়, বিভিন্ন মানুষের খাওয়ার ধরন আলাদা হয়, স্টুল যে পাস করছে তার ধরন আলাদা হয়। সুতরাং এই ব্যাপারগুলো নির্ভর করে সেই বায়ুপিত্ত কফের। আচ্ছা, এবার অনেক সময় দেখা যায় একটা মানুষের যে রোগ হলো বা কোনো সমস্যা হলো, একই ফ্যামিলির ধরুন তিন ভাই বোন, তাদের যদি জ্বর হয়, কারোর হয়তো অত্যাধিক জ্বর হয়, কারোর হয়তো জ্বরটা কম, বমি বেশি হলো, কারোর হয়তো মাথা ব্যথা বেশি, তার সাথে সেরকম জ্বর হচ্ছে। এই তিনটের যে আমরা মনে করি না এটা হয়তো ওর ইমিউনিটিটা বেশি তাই ও ভুগছে বেশি, তাই ওর, কিন্তু না, সেটা ইমিউনিটিটাও নির্ভর করে এই বায়ুপিত্ত কফের উপর। কারণ এই বাত পিত্ত কফ এই তিনটে তার বডিতে কম্বিনেশনে কেমন আছে, সেই হিসেবেই আমরা পেশেন্টের এই সিমটমসগুলো সবার মানে সেই সিমটমসগুলো দেখা যায়, মানে যেরকম যার বডিতে যেরকম পরিমাণে আছে, যেরকম পরে সেই সিমটমসগুলো ব্যক্ত হয়। এবার এই জন্যই আয়ুর্বেদাতে একই ডিজিজের সেম মেডিসিন হয় না। আচ্ছা, একেবারে তিনজন ভাই বোনের জ্বর হলে তিনজনের ওষুধ আলাদা হবে, কারণ তাদের তো মানে যে সিমটমস গুলো দেখা যাচ্ছে সেম নয়, তাদের বডির বায়ুপিত্ত কফের কম্পোজিশন সেম নয়, তাহলে তাদের ওষুধ তিনটে ডিফারেন্ট ফর্মে। আচ্ছা, একই টাইমে যদি হয়, যেমন দেখা যায় দুই ভাইয়ের সুগার, তারা যখন আমার কাছে আসছে তাদের কিন্তু মেডিসিন সেম হচ্ছে না, তারা যদি যমজ ভাই বোন হয় তাও, কারণ তিনটে এলিমেন্টস ডিফারেন্ট ভাবে আছে। অবশ্যই, একদমই। এবার আমরা যখনই কখনো পেশেন্টকে দেখি, তার ডায়েট, লাইফস্টাইল, এই সবগুলোকে আমরা খুব ইম্পর্টেন্স দিই। কারণ আজকালকার এই ডায়েট, লাইফস্টাইল, এই সব কিছু যেটা আছে সেইগুলো কিন্তু আমাদের বডির এই বায়ুপিত্ত কফ বা বডির প্রকৃতি, এই সবকিছু তার উপর নির্ভর করে। সুতরাং এই ব্যাপারগুলোর ওপর ইম্পর্টেন্স দিয়েই আমরা পেশেন্টের ট্রিটমেন্ট সিলেক্ট করি, তার ভবিষ্যতে তার ডায়েট লাইফস্টাইল কেমন হবে সেইটাকে আমরা মেনটেন করার চেষ্টা করি। এই ডায়েট লাইফস্টাইল এগুলো কিন্তু আমাদের কাছে একটা কি ফ্যাক্টর, যে পেশেন্টের রুট কজ অফ দ্য ডিজিজে পৌঁছানোর ক্ষেত্রে। একদমই। সে একটা পেশেন্ট রেগুলার, ধরুন কোনো পেশেন্টের লিভারের সমস্যা হয়েছে, সে আমার কাছে এসে বলছে যে ম্যাডাম আমি আমার এই লিভারের এই সমস্যা আছে, আমার পেটে ব্যথা হয়, বিলিরুবিন বেড়ে যাচ্ছে, খাওয়ার ইচ্ছা নেই, যে সিমটমস এগুলো বলে সে আমার কাছ থেকে একটা ওষুধ নিয়ে চলে গেল। কিন্তু দেখা যাচ্ছে সে বাড়ি গিয়ে রেগুলার অ্যালকোহল ইনটেক করছে। একটা মানুষ যদি বিষও খায়, ওষুধও খায়, কখনো কিওর হতে পারে না। সুতরাং আমাকে তার অ্যালকোহলটাকে বন্ধ করাতে হবে, আমাকে তাকে আমি যে ওষুধ দিচ্ছি তার বডিতে কোন ডায়েট যাবে, কি ধরনের লাইফস্টাইল তার মেনটেন করা উচিত, সেগুলোকে মেনটেন করতে হবে। সেইভাবে আমরা পরের স্টেপটায় পেশেন্টের যাব, সেইভাবে তার ওষুধ সিলেক্ট করব, সেইভাবে তার ডায়েট সিলেক্ট করব, তার কি যোগা করা উচিত, কোন যোগাগুলো করা উচিত সেগুলো সিলেক্ট করব। সেইভাবে করে আমরা একটা পেশেন্টের ট্রিটমেন্ট করি। মানে কাইন্ড অফ একটা পার্সোনালাইজড ট্রিটমেন্টের মতো। আয়ুর্বেদা ইজ অল অ্যাবাউট পার্সোনালাইজেশন। কাস্টমাইজ জিনিস ইদানিং খুবই সবকিছুতে একটা কাস্টমাইজেশন। মানে সবকিছু এখন কাস্টমাইজ। আয়ুর্বেদা কিন্তু বহু হাজার বছর থেকে কাস্টমাইজড। অ্যাবসলিউটলি। আমরা আয়ুর্বেদাকে সবসময় বলি অনেক পুরনো সায়েন্স, অনেক পিছিয়ে আছে, দ্যাটস নট। সে 5000 বছর পুরনো একটা সায়েন্স, কিন্তু সে তখন থেকে মডার্ন, এখনো খুব পপুলার হয়ে যাচ্ছে। আবার পপুলার হয়ে যাচ্ছে ফ্যাক্টরটা এই জন্যই, কারণ ফ্যাক্টরটা আমরা জিনিসটাকে জানতে চাইনি, তাই আনপপুলার ছিল। আমরা জানতে চেষ্টা করলেই জিনিসটা
মানে হ্যাঁ হ্যাঁ আমার মতে কোনো জিনিস সম্বন্ধে না জেনে মন্তব্য করার আগে সেই জিনিসটা সম্বন্ধে জেনে, যদি আমি দুটো লাইন জেনে বা যে জানে তার কাছ থেকে দুটো লাইন জেনে হ্যাঁ যদি সেই সম্বন্ধে মন্তব্য করি বা তাহলে মিসকনসেপশনটা চলে যায়। অ্যাবসলিউটলি হ্যাঁ। সুতরাং পপুলার আনপপুলার এই জিনিসগুলো মানে মানুষকে আগে জানতে হবে, হ্যাঁ। তারপরেই পপুলার আনপপুলার এই ব্যাপারটা চলে হ্যাঁ আসে। হ্যাঁ হ্যাঁ কারণ অনেকের মতেই আছে আয়ুর্বেদে অনলি হাঁটু ব্যথার ট্রিটমেন্ট হয়, হ্যাঁ অ্যাবসলিউটলি, মানে অনলি হাঁটু বুঝতেই পারে ব্যথার না যে ট্রিটমেন্ট হয় পুরোপুরি ট্রিটমেন্ট এই হয়। ব্যাপারটা। কিন্তু আয়ুর্বেদা ইজ নট অ্যাবাউট অনলি নি জয়েন্ট পেনের ট্রিটমেন্ট। আয়ুর্বেদাতে আমরা লিভার, হার্ট, কিডনি, এমনকি বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, ধরুন অটিজমের মতো প্রবলেম হ্যাঁ থাকে, হ্যাঁ তারপর অ্যাবসলিউটলি। অনেক ক্ষেত্রে থাকে অনেকের ব্রঙ্কিয়াল অ্যাজমা, যারা রেগুলার আপনার অ্যাসমা ইনহেলারের যাদের হয়, ওপর, হ্যাঁ। বা সিভিএ পেশেন্ট একটা টাইম পর যারা প্যারালিসিস হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে যায়, সেই পেশেন্টগুলোকে আমরা আয়ুর্বেদার মাধ্যমে ট্রিট করতে পারি। আয়ুর্বেদা যেমন মডার্ন মেডিসিন সব ফিল্ডে কাজ করতে পারে, আয়ুর্বেদাও সব ফিল্ডে কাজ করার ক্ষমতা রাখে। তাহলে বলতে পারি যে পুরোপুরি একটা মানুষকে ঠিক করার ক্ষমতা রাখে। কমপ্লিট সিস্টেম অফ মেডিসিন। হ্যাঁ দ্যাটস নট অনেকে আয়ুর্বেদাকে সিউডো সায়েন্স বলে পিছিয়ে রেখেছে বা, কিন্তু বুঝতে পারছি। ইটস আ কমপ্লিট সিস্টেম অফ মেডিসিন। যেমন অ্যালোপ্যাথিতে আমরা একটা পেশেন্টের ডায়াগনোসিস করি, তারপর তাকে যেমন যেমন মেডিসিন দেওয়া হয়, হ্যাঁ। আমাদের এখানেও প্রপার পেশেন্টরা আসে আমাদের কাছে, একটা প্রপার হিস্ট্রি টেকিং, ডায়াগনোসিস, এই ব্যাপারগুলো আমরা স্টেপ বাই স্টেপ যাই। তারপর সেখান থেকে তার রুট কজটাকে বের করি, সেই রুট কজটাকে বের করে সেটার আবার ট্রিটমেন্ট করা, তার পার্সোনালাইজ মেডিসিন তৈরি করা, আচ্ছা। সেগুলো আমরা পাই স্টেপ বাই স্টেপ। এবার সেটা যদি না হয়, যদি দেখা যায় তার বডিতে ডিটক্সিফিকেশনের দরকার, তখন তাকে ডিটক্সিফিকেশন করা, এই ব্যাপারগুলো করা হয় আমাদের। কিন্তু সবচেয়ে মেন যে ব্যাপারটা হচ্ছে লাইফস্টাইল মেনটেন করতে হবে। এক্স্যাক্টলি, ভীষণ জরুরি। ভীষণ। তাই বুঝতেই পারছেন যে লাইফস্টাইল যদি মেনটেন না করেন ডিজিজ তো হবেই, এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্টের কতটা ভালো সেটা বুঝতেই পারবেন যখন ট্রিটমেন্টটা নেবেন। পুরোপুরি রুট কজ থেকে আপনি কিওর হয়ে যাবেন, যেমন ম্যাম বললেন। ধরে নিন একটা পেশেন্টের ডায়াবেটিস বা সুগার বা অন্য রকমের একটা ডিজিজ আছে, তিনি দুজন ডক্টরকে অ্যাপ্রোচ করলেন, একটা আয়ুর্বেদিক ডক্টরকে আর একটা মডার্ন ডে মেডিসিন ডক্টরের কাছে গেলেন। তো তফাৎটা কি হবে ট্রিটমেন্টের প্রসিডিওরটা? আয়ুর্বেদা আর মডার্নের মধ্যে তফাৎ যদি আমি বলতে চাই, যখন আমার কাছে একজন ডায়াবেটিসের মেডিসিন আসে, পেশেন্ট আসে, সাধারণত অ্যালোপ্যাথির ক্ষেত্রে কী হয়, তারা একটা সুগার চেক আপ করে, এফবিএস, পিবিএস, HbA1c এই প্রবলেমগুলোকে দেখে, সেই অনুযায়ী একটা অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন দেওয়া বা ডায়েট চেঞ্জ করা এটা করে। তো আমরা যখন একটা ডায়াবেটিসের পেশেন্ট আমাদের কাছে এলো, মানে সেটা মানে অ্যালোপ্যাথি ডক্টররা আরও বেটার বলতে পারবেন এই ক্ষেত্রে কী করেন, কিন্তু আমি যেটুকু জানি সেটুকু বললাম। আর আমাদের ক্ষেত্রে কি হয়, যখন আমাদের কাছে পেশেন্টটা আসে, আমরা ফার্স্টে একদম রুট থেকে শুরু করি পেশেন্টের। হ্যাঁ, তারা আমাদের কাছেও রিপোর্ট নিয়ে আসে, ম্যাডাম আমাদের সুগার আছে, বাট আমাদের ফার্স্ট অ্যাপ্রোচটা আছে, ঠিক আছে আপনার সুগার আছে, কিন্তু আপনার সমস্যাগুলো কী হচ্ছে বডির মধ্যে। আচ্ছা। আপনার সুগার আছে ঠিক আছে, কিন্তু তার জন্য তো একটা বডিতে সমস্যা হয়। হ্যাঁ, আমার হয়তো বারবার ইউরিনেশন হচ্ছে, বা আমার খুব মাথা ব্যথা হচ্ছে, বা আমার পেটে ব্যথা হচ্ছে, বা কিছু মানে তার তো কিছু সিমটমস থাকবে, আমরা এই সিমটমসগুলোকে জিজ্ঞেস করি। এর সাথে সাথে যেগুলো আগে পেশেন্টের কী কী সমস্যা ছিল, তার ফ্যামিলি হিস্ট্রিতে কারোর কী সমস্যা আছে কি না, তার রেগুলার ডায়েট, লাইফস্টাইল, তার স্টুলের হিস্ট্রি, তার ইউরিনের হিস্ট্রি, সে কতটা ঘামছে, এমনকি আমরা সেটাও জানার চেষ্টা করি, সে সারাদিনে কতটা জল খায়, সারাদিনে কি কি খায়, তার মেন্টাল হেলথ কেমন, সব ব্যাপারটাকে আমরা জেনে আমরা ডায়াবেটিসের রুট কজে পৌঁছানোর চেষ্টা করি। আচ্ছা। সুগার বাড়তেই পারে, সুগার আমারও বাড়তে পারে, আপনারও বাড়তে পারে, বিভিন্ন মানুষের বাড়তে পারে, কিন্তু একটা ফ্যামিলির পার্টিকুলার দুজনেরই কেন সুগারটা বাড়লো, একটা ফ্যামিলির প্রত্যেকটা মানুষই তো মিষ্টি খাচ্ছে, কিন্তু দুটো লোকের সুগারটা বাড়লে একটা লোকের বাড়লো না, এটা আমাদের ভাবার ব্যাপার। এটা কেন বাড়লো সেটা আমাদের ভাবতে হয়। এইটা যখন ভেবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ডাইজেশনের ব্যাপারটাকে আমরা খুব গুরুত্ব দিই। অ্যাবসলিউটলি, খুবই ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, কারণ ওই যে দুটো মানুষের সুগার ধরা পড়েছে, তারা সেই খাবারটাকে প্রপারলি ডাইজেস্ট করতে পারেনি, আনডাইজেস্ট পার্টিকেল হয়ে বডিতে পড়ে রয়েছে, সেইটাই আমাদের সুগার হিসেবে দেখা দিচ্ছে। আচ্ছা। হ্যাঁ, সুগার ওষুধ যদি একজন অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন যেটা খাচ্ছেন সেটা পাক, সেটা অবশ্যই পাচ্ছেন,
কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা মেডিসিনের সাথে সাথে তার ডায়েট আর লাইফস্টাইলটাকে মেনটেন করি। তার ডায়েটটা কী হওয়া উচিত, তার ডাইজেশনটা কী হওয়া উচিত। হ্যাঁ, একটা মানুষ আমাদের এখনকার লাইফস্টাইলে আমরা ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া করি না, খাবার কোয়ান্টিটি ঠিক নয়। হয়তো কখনো কখনো সারা সকাল খেলাম না, 3টের সময় একবারে খেলাম, বা কখনো কখনো দেখা গেল 11টার সময় খেই, আবার বেরিয়ে পড়তে হবে, 12টার সময় আবার কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমাদের ইরেগুলার খাওয়ার টাইমিং, এই যে আমাদের খাবারের মধ্যে টাইমিংগুলোর মধ্যে প্রপার গ্যাপ না দেওয়া, এই সবগুলোর জন্যই আমাদের বডিতে সুগার, প্রেশার, থাইরয়েড এই সমস্যাগুলো দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, এবার আমাদের ক্ষেত্রে যেটা মেন সেটা হচ্ছে আমরা রুট কজটাকে ধরি, সেই রুট কজটাকে ট্রিটমেন্ট করি। এবং যদি অ্যালোপ্যাথি আয়ুর্বেদ দুটো একসাথে কাজ করে, অনেক সময় দেখা যায় যেটা 1 মাসে কাজ করছে সেটা হয়তো 15 দিনেই পেশেন্টের হয়ে যায়। আয়ুর্বেদের কিন্তু কখনোই এই টার্গেট থাকে না একটা পেশেন্টের সুগার ধরা পড়লো, একটা পেশেন্টের থাইরয়েড ধরা পড়লো, একটা পেশেন্টের প্রেশার ধরা পড়লো, তাকে আজীবন আমি ওষুধ খাইয়ে যাব। হ্যাঁ, আমাদের টার্গেটটাই এই পেশেন্টকে কিভাবে ওষুধ থেকে মুক্ত করে আমরা তাকে একটা নর্মাল লাইফ দিতে পারবো। হ্যাঁ, আমার লাইফ খুব হ্যাপেনিং, আমার প্রচুর মানে তার ফাইন্যান্সিয়ালি সে খুব হেলদি, কিন্তু সারাদিনে মুঠোখানেক সে ওষুধ খেয়ে যাচ্ছে, এটা একজন মানুষের সুস্থ জীবন হতে পারে না। অ্যাবসলিউটলি না। আমার মতে সে যেমন ফাইন্যান্সিয়ালি হেলদি, সে যেমন মেন্টালভাবে হেলদি, তার শরীরের দিক থেকেও হেলদি থাকা তার দরকার, খুবই দরকার। সুতরাং সেই ক্ষেত্রে আমরা কিভাবে মেডিসিন ফ্রি লাইফ থাকতে পারি সেটাই আমরা দেখি। হ্যাঁ, হতে পারে অনেক সময় অনেক পেশেন্টের সুগার স্পাইক 500, 550 সুগার এলো, তখন অ্যালোপ্যাথিক ডক্টরের কাছে গিয়ে তারা মেডিসিন নিয়ে কিছুক্ষণের জন্য সুগারটাকে মেনটেন করে, হ্যাঁ তারপরে আমরা আয়ুর্বেদিক ডায়েট, লাইফস্টাইল, কাস্টমাইজ মেডিসিন, তার সাথে সাথে অ্যালোপ্যাথি এই দুটো কম্বাইনে কাজ করে আমরা খুব ভালো করেই পেশেন্টের সুগার কমাতে পারি। অনেক সময় দেখা যায় যে মডার্ন মেডিসিন কুইক রিলিফ দেয়, কিন্তু এই যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ওটা লং টার্ম লাইফস্টাইল ইমপ্রুভমেন্টের ওপর বেশিরভাগ ফোকাস করে। তো এইটার রিয়েল রিজনটা কি? ফ্যাক্টরটা হচ্ছে আমাদের এটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, কুইক রিলিফ কিন্তু আয়ুর্বেদাও দেয়। ফ্যাক্টরটা হচ্ছে আয়ুর্বেদার কাছে পেশেন্ট যখন এসে পৌঁছয় তখন সেটা ক্রনিক হয়ে যায়। কেন? আমাদের বেশিরভাগ পেশেন্টের মানসিক ধারণা যেরকম, যখন সে কোনো সমস্যায় পড়ে তারা প্রথমে ট্রাই করে নিজে কিভাবে ব্যাপারটাকে ওভার কাউন্টার মেডিসিন দিয়ে ট্রিট করে নিই। পেটে ব্যথা হলো বা একটু স্টুল বেশি হচ্ছে, চলো ওভার কাউন্টার গিয়ে দোকান থেকে ওষুধ কিনে কমিয়ে নিলাম। কিন্তু এইটাই কিন্তু তার প্রপার ট্রিটমেন্ট হয় না। এটা করতে করতে তারা কি করে, তারপরে অ্যালোপ্যাথি যায়, সেখানেও ট্রিটমেন্ট করলো, সেখানেও যদি তারা স্যাটিসফ্যাকশন না পায় তখন তারা আমরা বাইরে কোথাও চলে যাই, মানে সাউথ ইন্ডিয়া যাই বা কোথাও যাই, সেখান থেকে আমরা ট্রিটমেন্ট করে আসি। সেটাও হলো, সেটার পরেও যখন সে রিলিভ, তখন মনে হয় এবার একটু হোমিওপ্যাথি করি। এবার হোমিওপ্যাথিতেও যখন যদি হয় তখন মনে হয় না, এবার আমার আয়ুর্বেদের কাছে যাওয়া উচিত। এত কিছু করে এবার আয়ুর্বেদ কিন্তু সাইড এফেক্ট নেই, এটা কিন্তু খুব ভালো, সবচেয়ে বেস্ট, চল এবার যাই। কিন্তু তখন পেশেন্টের রোগটা 10-20 বছর ধরে পিছিয়ে গেছে, সে 10-20 বছর বা 5 বছরের বেশি সেই রোগে ভুগে গেছে, এত ভুগে। এবার তখন সে যখন আয়ুর্বেদের কাছে যায়, আমরা ডায়েট আর লাইফস্টাইলের কাছে মেন করি। এবার সত্যি যে রোগ 5 দিনের আর যে রোগ 5 বছরের, সেইটা 5 দিনের রোগটা আমরাও হয়তো অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে যেটা 1 সপ্তাহে সারে, আয়ুর্বেদ ওষুধ খেয়ে সেটা 7 দিনে সারে। আচ্ছা, যদি পেশেন্ট জ্বর অবস্থার প্রথমেই আমাদের কাছে আসে, অ্যালোপ্যাথি ওষুধ খেলে হয়তো 1 উইক, আর আমাদের কাছে এলে 7 ডেজ, ব্যাপারটা এরকম। কিন্তু আয়ুর্বেদের ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ সময় ডিজিজটা যখন ক্রনিক হলো তখন তারা আমাদের কাছে আসছে। আচ্ছা, মানে আলটিমেটলি একদম। সুতরাং 5 বছরের একটা রোগ কেউ যদি মনে করে আমি 5 দিনে সারিয়ে দেবো, ইটস টোটালি ডিফিকাল্ট। অ্যাবসলিউটলি, অনেকটাই বেড়ে গেছে সেই রোগটা। সুতরাং কুইক রিলিফ কিন্তু আয়ুর্বেদাও দেয়, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, পেশেন্টগুলো যখন এই কুইক রিলিফের চক করে এই এধার ওধার এই করছে, একটু কিছু হলো অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছে, এর ক্ষেত্রে কি হচ্ছে, একটা আগে দেখবেন আপনি যখন ছোট ছিলেন তখন কি আপনাকে একটা গ্যাসের ওষুধ, প্যান40, প্যান্ডি এইরকম ওষুধ আপনাকে বেশি খেতে হতো, প্যান্টোপ্রাজলের মতো ওষুধ? কিন্তু এখন অনেক বাচ্চাদের মধ্যে গ্যাসের প্রবলেম দেখা যাচ্ছে, তারা অনেক ছোট বয়স থেকে প্যান্টোপ্রাজলের মতো ওষুধ খাচ্ছে, মিউকেন জেলের মতো ওষুধ খাচ্ছে, এরকম মেডিসিনগুলো তারা খাচ্ছেন। কিন্তু
এটা তো আমাদের কাছে কাম্য নয়। না না এবার ফ্যাক্টরটা, একটা ছোট বাচ্চার মধ্যে একটু জ্বর হচ্ছে, অ্যান্টিবায়োটিক। হ্যাঁ কি হচ্ছে, একটা ছোট শিশু তার এত কম বয়সে তার মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, ফলে একটা ছোট বাচ্চা, কেউ তো কথা দিতে পারবে না তার বাকি জীবনে তার বড় রোগ হবে না, অ্যাবসলিউটলি, তার কখনো বড় রোগ হবে না, তার কখনো অ্যান্টিবায়োটিক বা কখনো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের দরকার পড়বে না। সুতরাং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেলে পরে কি হচ্ছে, বড় বড় রোগে তার অ্যান্টিবায়োটিকগুলো কাজ করছে না। হ্যাঁ, আমরা কিন্তু সেই ক্ষেত্রেও পেশেন্টদের রিলিফ দিতে পারি, কিন্তু আমার মতে যদি এই ছোটোখাটো জিনিসগুলোতেও লোকে আয়ুর্বেদার ট্রিটমেন্টে আসে, তাহলে কি এই যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বা এই যে অ্যান্টিবায়োটিকের মতো জিনিসগুলো বা বাকি মেডিসিনগুলো আমার বডিতে রেজিস্ট্যান্স হলো না। হ্যাঁ, বিপদের সঙ্গীতে আমি সেটাকে হাতে, মানে যখন আমার বড় কিছু হলো তখন আমি সেগুলোকে ইউজ করতে পারবো। সুতরাং আয়ুর্বেদা লাইফস্টাইল, ডায়েট এইগুলোকে তো অবশ্যই মেনটেন করে, এভাবেই মেনটেন করার চেষ্টা করে যাতে সেই রোগটা আমার ওপর নাই আসে। আপনি যখন রোগটা 5 বছর, 10 বছর, 15 বছর হয়ে যাচ্ছে, তখন যখন আমার কাছে এসে রিলিফ পাচ্ছেন, অবশ্যই 5 দিনের রোগেও আমি সেভাবেই আপনাকে রিলিফ দেবো। হ্যাঁ, একটা। আর যখন আপনি প্রাইমারি ক্ষেত্রে আমার কাছে আসছেন, তখন আপনার অ্যালোপ্যাথির ক্ষেত্রে যে বড় বড় ইয়েগুলো, যে বড় বড় অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, সেগুলো হওয়ার, তো সেগুলোকে তো আমি সেভ করে রাখতে পারছি আমার ভবিষ্যতের জন্য। হ্যাঁ, অবভিয়াসলি। সুতরাং সেইভাবে যদি কোনো একটা পেশেন্ট দেখে আয়ুর্বেদা ট্রিটমেন্ট করে, সেটা আখেরে তারই লাভ। একদমই তাই। আই থিঙ্ক যদি সমস্যা কিছুদিনের মধ্যেই দেখা যায়, বডিতে কোনো রকমের প্রবলেম হচ্ছে, আগে ডক্টর কনসাল্ট করা উচিত, হ্যাঁ, দোকান থেকে মেডিসিন না নিয়ে। অ্যাবসলিউটলি, মানে ওভার দ্য কাউন্টার অনেক সময় কি হয়, দোকানেও সাজেস্ট করে যেটা খান। অনেক একটা সিকেডি পেশেন্টের দেখা যায়, পেশেন্টের কিডনির সমস্যা, দেখবেন কিডনির সমস্যা পেশেন্টের মাঝে মাঝেই লুজ টুল হতে থাকে, মাঝে মাঝেই হয়। দেখা যায় লুজ টুল, দোকানে যাচ্ছে, একটা মেট্রোজেল নিচ্ছে, খাচ্ছে, 2 দিন খাচ্ছে, আবার কোর্সটাকেও কমপ্লিট করছে না, 2 দিন খাচ্ছে, কমে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে, কিন্তু আবার হচ্ছে। তো এই করতে করতে দেখা যায় আলটিমেটলি পরে যখন ডক্টর, তখন তার অলরেডি কিডনিটা খারাপ হয়ে গেছে, রোগটা এতটাই বেড়ে গেছে। সুতরাং প্রথম থেকেই যদি আমি দেখে নিতাম, তাহলে তো আমি আমার কিডনিটাকে সেভ করতে পারতাম। অ্যাবসলিউটলি। যদি আমরা একটা কমপ্লিটলি ব্যালেন্স পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে মডার্ন মেডিসিন আমাদের বেটার কিওর, নাকি আয়ুর্বেদিক মেডিসিন আমাদের ফাস্টার রিলিফের মতো একটা বেটার কিওর দিতে পারে? ব্যাপারটা হচ্ছে, আয়ুর্বেদারও যেমন কিছু ব্যারিয়ার আছে, অ্যালোপ্যাথিরও কিছু ব্যারিয়ার আছে। দুটোই পেশেন্টকে সেম টাইমেই রিলিফ দিতে পারে, কিন্তু আমার মনে হয় এই ব্যারিয়ারটাকে ভেঙে, আমারও তো কিছু লিমিটেশন আছে, তারও তো কিছু লিমিটেশন, সেই ব্যাপারটাই কম্পিটিশনে না নেবে, যদি একসাথে কাজ করা যায়, তাহলে আমার মনে হয় সেটা আমরা পেশেন্টের ক্ষেত্রে ভালোভাবে, সেটা পেশেন্টের পক্ষে ভালো। কারণ আলটিমেটলি অ্যালোপ্যাথি বলুন, আয়ুর্বেদা বলুন, হোমিওপ্যাথি বলুন, আমাদের সকলের মোটে একটাই, সেটা হচ্ছে পেশেন্ট সুস্থ করা। আমরা সবাই পেশেন্টের হিতের জন্যই কাজ করছি। সুতরাং সেই ক্ষেত্রে আমরা যদি একে অপরের সাথে হাতে মিলিয়ে কাজ করি, যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, ক্যান্সারের মতো কিছু পেশেন্ট, ক্যান্সারের পেশেন্টের যখন কোনো ক্যান্সার ধরা পড়ে, নিশ্চয়ই তার সার্জারির দরকার, অবশ্যই সে সার্জারি করতে হবে। তার কেমো রেডিয়েশনেরও দরকার, নিশ্চয়ই করুক, সেখানে আমার অবশ্যই সেটা যেটা দরকার পেশেন্টের করবে। কিন্তু কেমো রেডিয়েশনের সাথে সাথে পেশেন্টের বডিতে প্রচুর সাইড এফেক্টস দেখা যায়। কেমন? তার খাওয়ার ইচ্ছা চলে যায়, সে রোগা হয়ে যায়, তার বডির এনার্জি চলে যায়, তার বডির উইকনেস। সুতরাং এই ক্ষেত্রে ক্যান্সারের পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ যদি আমি বেটার করতে পারি, আমি তাকে যদি একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে পারি, আয়ুর্বেদা সেখানে পেশেন্টের খুব হেল্প করে। আচ্ছা, সুতরাং এভাবে আমি একটা ক্যান্সারের উদাহরণ দিলাম, এরকম করে সব রোগের ক্ষেত্রেই, যেমন অ্যালোপ্যাথির মেডিসিন খাচ্ছে, তার সাথে সাথে আয়ুর্বেদার ডায়েট লাইফস্টাইলটাকে মেনটেন করছে, আয়ুর্বেদের কিছু মেডিসিন খাচ্ছে, এই ব্যাপারগুলোকে যদি একসাথে কম্বিনেশন করে আমরা কাজ করি, সেক্ষেত্রে ফাস্ট লেট এই ব্যাপারগুলো খুব তুচ্ছ কথা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা পেশেন্টের ভালো চাইছি, আমরা পেশেন্টকে সুস্থ করতে চাইছি। সুতরাং আমাদের যদি পেশেন্টের সুস্থতাটা কাম্য হয়, কারণ পেশেন্টের হিতের জন্য আমরা যদি একসাথে কাজ করতে পারি, এটা অলওয়েজ বেটার। আচ্ছা, তাহলে ম্যাম আমরা কি বলতে পারি যে এই দুটো, মডার্ন মেডিসিন অ্যান্ড আয়ুর্বেদা, একে অপরকে কমপ্লিমেন্ট করতে পারে রাদার দ্যান কম্পিটিং? অবশ্যই কমপ্লিমেন্ট করতে পারে। আমার মতে এখনকার দিনে এই কম্পিটিশনটায়
থেকে বাদ দিয়ে যদি আমি প্রথমেই যেটা বললাম, আমরা পেশেন্টের হিতের কথা ভেবে কাজ করব। যে ক্ষেত্রে পেশেন্টের অপারেশনের দরকার, ডায়াগনোসিসের দরকার, বা ডায়াগনোসিস বলতে আমি বলতে চাইছি, ধরুন কোনো পেশেন্ট হঠাৎ করে ইউএসজি, সিটি স্ক্যান এগুলোর করা দরকার, সেখানে তো অ্যালোপ্যাথি মেডিসিন সত্যিই কাজে দেবে। সেখানে মডার্ন মেডিসিন, ধরুন সিটি স্ক্যান বা বিভিন্ন ডায়াগনস্টিক ফিচারের ক্ষেত্রে মডার্ন মেডিসিন অনেক এগিয়ে, সেটা মানে যেগুলো কিন্তু আয়ুর্বেদের ক্ষেত্রেও কিন্তু আমরা উই ডোন্ট ট্রাস্ট রিপোর্টস, যেটাই আমি বলি, আয়ুর্বেদে কিন্তু উই ডোন্ট ট্রাস্ট রিপোর্টস। পেশেন্ট আমাদের কাছে রিপোর্ট নিয়ে আসেই, ঠিক আছে, কিন্তু সেটা কনফার্মেশন করার জন্য আমরা রিপোর্ট দেখি বা পেশেন্টকে হেল্পের জন্য যেটা দরকার সেটাই। কিন্তু আয়ুর্বেদ মেনলি পেশেন্ট নিজে কেমন ফিল করছে, পেশেন্টের নিজের সমস্যা কী, ওই জন্য পেশেন্ট এলে আমরা প্রথমে বলি রিপোর্টটা পরে দেবো, আগে আপনি বলুন আপনার কি সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো শুনে তার রুট কজে গিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। অ্যালোপ্যাথি একটা সিমটমসের উপর কাজ করে, কিন্তু আমরা রুট কজের উপর কাজ করি। এবং দুটো মিলে যদি কাজ করা যায়, সেখানে রাদার দ্যান কমপ্লিট সত্যি আমরা নিজেদের কমপ্লিমেন্ট করতে পারবো। যেমন ধরুন কোনো পেশেন্টের ওটির দরকার, ওটি করার আগে, ওটি হওয়ার পরেও পেশেন্টের বডিতে নানা রকম কমপ্লিকেশন দেখা যায়, প্রি অপ পোস্ট অপ এই হিসেবেও আয়ুর্বেদের কিছু মানে ওটিতে যাওয়ার আগে আমরা বডিকে প্রিপেয়ার করার জন্য যদি প্রি অপারেটিভ হিসেবে আয়ুর্বেদা কিছু করা যায়, পোস্ট অপারেটিভ হিসেবে আয়ুর্বেদাতে ওটির আগে পরে যে কমপ্লিকেশনগুলো সেগুলোকেও আমরা অনেকটা কিওর হয়ে যেতে পারি। বা ধরুন আমি সুগারের ক্ষেত্রে বললাম, কোনো পেশেন্টের 500 550 অত্যাধিক হাইট হয়ে গেল সুগার, সেক্ষেত্রে ধরুন অ্যালোপ্যাথিতে সুগারটা কিছুক্ষণের জন্য কমিয়ে তারপরে আমরা সেটাকে অ্যালোপ্যাথিতে শিফট করলাম বা আয়ুর্বেদে শিফট করলাম। বা অনেক সময় দেখায় সিভিএ পেশেন্ট, যখন একটা পেশেন্টের স্ট্রোক হচ্ছে, স্ট্রোকের পর ঠিক আছে পেশেন্ট অ্যাডমিট হলো, কিছুদিন বাদ কিন্তু তার যে একটা সাইড পড়ে গেল বা ফুল বডি প্যারালিসিস হয়ে গেছে, সেখানে একটা টাইম পর পেশেন্টের ফিজিওথেরাপি করুন, তার ইমপ্রুভমেন্টটা একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে যাচ্ছে। প্রচুর পেশেন্ট দেখি যারা, সুতরাং সেক্ষেত্রে তখন যদি আমরা আয়ুর্বেদের ট্রিটমেন্ট স্টার্ট করি, সেই পেশেন্টও কিওর হওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। সুতরাং একে অপরকে কম্পিট না করে যদি আমরা একে অপরের হাত ধরে কাজ করতে পারি, সেটা আমাদের পেশেন্টের পক্ষে খুব বেনিফিট। একদমই, দুটোই একসাথে ট্রিটমেন্ট হবে, মানে পুরো কিওর যেটাকে বলা যায়। প্লাস আমাদের আয়ুর্বেদে যে অনেক সময় দেখা যাচ্ছে মডার্ন মেডিসিন খাওয়ার পরেও বডিতে যে আমি বলি না ইমপ্রুভমেন্টটা স্টাক হয়ে যাচ্ছে, হয়তো সুগারের ওষুধ খাচ্ছে, খাওয়ার কিছুদিন পরে দেখা গেল সে ইনসুলিন নিল, ইনসুলিনও হচ্ছে, তারপরে দেখলে ইনসুলিন কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে, মানে প্রত্যেক দিনের ডোজটা বেড়ে যাচ্ছে। কি হচ্ছে এক্ষেত্রে, আমরা কিন্তু সুগারটাকে দাবানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমরা যদি তাও সুগার কমছে না, কিন্তু বডি সে ডায়েট মেনটেন করছে, সেটাও হচ্ছে না। কিন্তু তখন দেখা যায় যখন পেশেন্ট আমাদের কাছে আসে, পেশেন্ট এতদিন যে অনিয়ম করেছে, সেই অনিয়মের জন্য তার বডিতে কিছু মেটাবলিক টক্সিনস জমা হয়। সেই টক্সিনসগুলো তার বডিতে পড়ে থাকে, সেই টক্সিনসগুলোকে ডিটক্সিফাই যতক্ষণ না করবো পঞ্চকর্মার মাধ্যমে, আপনি যতই ওষুধ দিন সেই কাজ করে না। সুতরাং আমাদের কাছে যখন পেশেন্ট আছে, যখন তার প্রয়োজনীয়তা হয়, আমরা যদি দেখি পেশেন্টের বডিতে টক্সিনস বেশি, মেটাবলিক টক্সিনস প্রচুর পরিমাণে জমা হয়েছে, তার সেগুলোকে আমরা ক্লিনজিং করাই। সেই ক্লিনজিংয়ের পরে আমরা পেশেন্টকে মেডিসিন দিই, তখন সেটা খুব সুন্দরভাবে, কারণ বডির চ্যানেলসগুলো তখন ওপেন হয়ে যায়, সেই চ্যানেলসগুলোর ওপর মেডিসিন আরও বেটার কাজ করে। তো এভাবেই আয়ুর্বেদ অ্যালোপ্যাথি একে অপরের হাত ধরে কাজ করতেই পারে। এটা অনেক সময় অডিয়েন্সের খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সাপোজ একটা পেশেন্ট থাইরয়েড, ডায়াবেটিস বা ব্লাড প্রেশার এরকম সমস্যা থেকে ভুগছে, তাহলে কি সেই পার্সন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিতে পারেন সেফলি? হ্যাঁ, কোনো সমস্যা নেই সেখানে। সত্যি বলতে এমনকি অনেক সময় দেখা যায় অনেক পেশেন্টের মডার্ন মেডিসিন চলতেই তারা আমাদের কাছে আসে, আমরা এটা কমছে না বা যেটা আছে সেটাই এরকমই আছে, আমরা আয়ুর্বেদ করতে চাই। আমরা তখন তার অবশ্যই সেক্ষেত্রে পেশেন্টের যেটা মেন আয়ুর্বেদ সেখানে যখন আসে, আমরা সেটা রুট কজে, অলওয়েজ রুট কজ। পেশেন্টের যখন সুগার হচ্ছে, যখন ইনসুলিন নিচ্ছে, তখন তার কি করা হয়, তখন তার পলিস্যাকারাইডটাকে মনোস্যাকারাইডে ট্রান্সফার করা হয়। কিন্তু দেখা যায় তারপরেও পেশেন্টের ইনসুলিন নেওয়ার পরেও সুগার হাইক হচ্ছে, তার যে ডাইজেশন সিস্টেমই ঠিক না থাকে, তার পলিস্যাকারাইড কীভাবে মনোস্যাকারাইড হবে?
তার তো ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে সেটা আয়ুর্বেদ হেল্প করে। সুতরাং একটা টাইম পর যখন আয়ুর্বেদ মডার্ন দুটো একসাথে কাজ করছে, করতে করতে দেখা যায় অনেক সময় পেশেন্টের যখন সুগারটা কমলো, তখন আস্তে আস্তে কী করা উচিত, অ্যালোপ্যাথি ডক্টরের কাছে গিয়ে মেডিসিনের ডোজ আস্তে আস্তে ট্যাপ করা উচিত। আচ্ছা। করতে করতে যখন হলো, আস্তে আস্তে যখন সেই মেডিসিনটা বন্ধ হতো, এর সাথে সাথে আয়ুর্বেদ ওষুধ চলছে, আচ্ছা। আস্তে আস্তে আমরা আয়ুর্বেদ ওষুধও ট্যাপ করে দিলাম একদিন অন্তর অন্তর দিয়ে। একদিন অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ হয়ে গেছে অলরেডি, আচ্ছা। এবার তার লাইফস্টাইলের মধ্যে চলতে যেতে আমি আয়ুর্বেদ ওষুধও কিছুদিন পর ট্যাপারিং করতে করতে অফ করে দিলাম। এরপর কিছুদিন পর কি দেখা গেল, পেশেন্টটা আলটিমেটলি মেডিসিন ফ্রি লাইফ যাচ্ছে, একদম একটা হেলদি লাইফস্টাইলের দিকে একদম একদম। তখন তার ডায়েট আর লাইফস্টাইলটাই সে মেনটেন করছে, সেটা তো অবভিয়াসলি সেটা তো তার সবসময় মেনটেন করতে হবে। সুস্থ থাকবো, সুস্থভাবে বাঁচবো, তার জন্য আমার ডায়েট লাইফস্টাইল অবশ্যই মেনটেন করতে হবে। এই ডায়েট লাইফস্টাইল মেনটেন করে যাব, ব্যাস, আর তো কিছু না। আমি মেডিসিন ফ্রি লাইফ পাচ্ছি, আর কি চাই আমার। তাহলে আপনারা বুঝতেই পারছেন, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট মানেই হচ্ছে মেডিসিন ফ্রি লাইফ। মানে কোনো মেডিসিন তারপর থেকে আর লাগবে না, একটা হেলদি লাইফস্টাইলে একটা মানুষ চলে যেতে পারে। মেডিসিন অবশ্যই সবাইকে খেতে হয়, হ্যাঁ সেটা কিন্তু এমন না আমি 5 বছরের, 10 বছরের, 20 বছরের রোগ নিয়ে এসেছি, আমায় বলবো আমি 5 দিনে আমি ঠিক হয়ে যাব, এই ধারণা ভুল। হ্যাঁ, 5 দিনের রোগ নিয়ে এলে আমি 5 দিনেই ঠিক করে দেবো, কিন্তু 50 দিনের রোগ মানে যখন সেটা 5 বছরের বেশি হয়ে যাচ্ছে, তখন সেটা অবশ্যই, যে কোনো রোগ যখন 21 দিনের বেশি হয়ে যায় সেটাই ক্রনিক। হ্যাঁ, একদমই তাই। আগে থেকে যদি সেটা ট্রিটমেন্ট করে নেয় তাহলে কোনো প্রবলেম হবে না। কন্ডিশনে যদি আমাদের কাছে চলে, তাহলে সত্যিই মানে বললাম, মানে মডার্ন মেডিসিনও যেমন তাড়াতাড়ি কাজ করে, আয়ুর্বেদও তেমনি তাড়াতাড়ি কাজ করবে। আচ্ছা, যদি কোনো রকমের হেলথ কমপ্লিকেশনস হচ্ছে, তাহলে রেগুলার মেডিসিনস কি বন্ধ করে দেওয়া উচিত, নাকি দুটো ট্রিটমেন্টই প্রপার মেডিকেল গাইডেন্সের আন্ডারে একসাথে আমি নিতে পারি? না, দুটো ট্রিটমেন্ট প্রপার মেডিকেল গাইডেন্সের আন্ডারে নেওয়া যায়। যখনই কোনো রোগ হবে, আমার মতে যখনই কোনো পেশেন্ট যখন কোনো সমস্যার মধ্যে পড়বে, তার দুজন ডক্টরের কাছে গিয়ে কনসাল্ট করা উচিত, একজন আয়ুর্বেদ, একজন অ্যালোপ্যাথ। সেখানে দুটো রোগ ট্রিটমেন্ট সাইমেন্টেনিয়াসলি চললে কোনো সমস্যা নেই। কারণ আয়ুর্বেদ মেডিসিন, ধরুন একটা সুগারের পেশেন্ট বা প্রেশারের সুগার, প্রেশার বা থাইরয়েড, আয়ুর্বেদ মেডিসিন এমনই, মেডিসিনগুলো এমন, সেগুলো দুটো একসাথে চলে আয়ুর্বেদ মেডিসিনের টেন্ডেন্সি এমন থাকে তার হাইপোগ্লাইসেমিয়া করিয়ে দেবে। আচ্ছা। কোনোদিনই তার কারণ আমরা পেশেন্টের বডি কনস্টিটিউশন দেখছি, তার হিস্ট্রি চেকিং করছি, তার যে রুট কজটায় পৌঁছচ্ছি, তার বডির টাইপ অনুযায়ী আমি মেডিসিন তৈরি করে দিচ্ছি। ইটস নট ওয়ান শট ফর অল। মানে আমার জ্বর হচ্ছে, তার জ্বর হচ্ছে, 3 জন পেশেন্টের জ্বর হলেই যে আমি সবাইকে তো প্যারাসিটামল দিচ্ছি না, 3 জনের কাস্টমাইজ মেডিসিন দিচ্ছি। সুতরাং সেখানে দুটো মেডিসিন একসাথে চললে কোনো অসুবিধা নেই। মানে ধরুন সুগারের পেশেন্টের অ্যালোপ্যাথি খাচ্ছে, আয়ুর্বেদ খাচ্ছে, কারণ আয়ুর্বেদ মেডিসিন দুটো চলে যে না, এটা দুটো সুগারের মেডিসিন চলছে মানে আমার সুগার ফল করে যেতে পারে না। আয়ুর্বেদ কখনো সুগার ফল করবে না, সুগারটাকে একটা মেনটেনে নিয়ে যাবে। যখন এটা মেনটেন হয়ে গেল, তখন আস্তে আস্তে আমি অ্যান্টি ডায়াবেটিক যে মেডিসিন অ্যালোপ্যাথি, সেটা আস্তে আস্তে আমি ট্যাপার করবো, ডক্টরের সাথে কথা বলে, ফিজিশিয়ানের সাথে কথা বলে, যিনি আমার মেডিসিনটা, তার সাথে কথা বলে ট্যাপার করে। সেমভাবে এটাও যখন আমি দেখলাম ওই মেডিসিন বন্ধ হয়ে গেল, তারপরে এটাও কিছুদিন বার ট্যাপার করতে করতে এটাও বন্ধ করে দেবো। আচ্ছা। আর পেশেন্টদের কি কি প্রিকশনস ম্যাম নিতে হবে? প্রিকশনস বলতে যেটা সবচেয়ে বড় কথা, পেশেন্টকে অবশ্যই ডায়েট লাইফস্টাইল এটাকে মেনটেন করতে হবে। সঠিক টাইমে খাওয়া, সঠিক টাইমে ঘুম। দিনে যদি কোনো পেশেন্ট 2 বার খাওয়া আর 1 বার স্টুল পাস করে, প্রপার টাইমে ঘুম থেকে উঠে আমি বাথরুমে গিয়ে, তাহলে তার কোনো ধরনের সমস্যা আসবে না। মানে আমি 11টার সময় খাচ্ছি, আবার মনে হলো 4টের সময় খাচ্ছি, আবার মনে হলো রাত 12টার সময় খাচ্ছি, এটা চলবে না। একটা প্রপার রিজাইমে চলতে হবে, প্রপার টাইম। মানে আমাদের বডি, আমরা যে এরকম করছি, আমার বডিও কিন্তু একটা সার্কাডিয়ান রিদমে চলে। অ্যাবসলিউটলি। আমি যখন ঘুম থেকে উঠি, তখন যেমন সূর্য ওঠে, সূর্য অস্ত যায়, ঠিক সেরকম ভাবেই আমাদের বডিরও একটা সার্কাডিয়ান রিদম আছে। যখন আমরা দুপুরে দেখবেন সূর্য যখন একদম মাথার উপর, তখন আমাদের প্রচুর খিদে পায় দুপুরবেলাটা, যে টাইমে আমরা লাঞ্চ করি, ওই টাইমটা আমাদের খাওয়ার টাইম, কিন্তু আমরা সেই লাঞ্চটা তখন খিদে পেলে আমরা খাচ্ছি না, আমরা কাজ করে যাচ্ছি, আমরা খাচ্ছি 3টে কি 4টের সময়। আচ্ছা। যখন অলরেডি সূর্য আস্তে আস্তে, এবার 4টের পরে আস্তে আস্তে সূর্য অস্ত যাবে, সূর্য অস্ত যাওয়ার পর তার হালকা খাওয়া বা না খাওয়া, আমাদের লাস্ট মিলটা সূর্য অস্ত যাবে মানে সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে আমাদের ডিনার করে নেওয়া উচিত। আমরা কজন করি? হ্যাঁ, অ্যাবসলিউটলি। অনেক লেট অফিস থেকে ধরো লেট ফিরছে, তখন খাচ্ছে। আমার মতে খেয়ে
মানে যখন টাইম হচ্ছে খেয়ে কারণ রাত্রিবেলা যখন সূর্য অস্ত যাওয়ার পর খাচ্ছি আমাদের বডির ডাইজেস্টিভ ফায়ারটা যেটা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে বন্ধ মানে সেটাও যেমন সূর্য অস্ত যাচ্ছে আর ডাইজেস্টিভ ফায়ারের ডাইজেশন করার ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার তখন যে খাবারটা খাচ্ছি তখন সেটা ঠিকভাবে আমাদের বডিতে পড়ছে না, সেগুলো ঠিকঠাক ডাইজেশন হচ্ছে না, আমাদের ইন্টেস্টাইনের মধ্যে সেগুলো অ্যাজ আ মেটাবলিক টক্সিনস পড়ে থাকছে, তখনই বডিতে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, আমাদের যেটা যদি সেটা মাস্ট দরকার আমাদের খাবার টাইম চেক করা, আমাদের ঘুমের টাইম চেক করা, এইগুলো। আর আমাদের আয়ুর্বেদে যেটা আরেকটা জিনিস আছে ডায়েট লাইফস্টাইল কিছু বাহ্য উপচার। আচ্ছা, আয়ুর্বেদ দিনচর্যা ঋতুচর্যা এই দুটোকে খুব ইম্পর্টেন্ট দিয়েছে। আয়ুর্বেদে দিনচর্যা মানে একটা মানুষের ডেলি রেজিমেন্ট, মানে ঘুম থেকে উঠে থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার মতো মানুষ লাইফস্টাইলটা কীভাবে চলবে, হ্যাঁ। যেটা আরেকটা হচ্ছে ঋতুচর্যা, মানে প্রত্যেকটা সিজন অনুযায়ী বর্ষাকালে লোকে কেমন করে চলবে, গ্রীষ্মকালে কেমন করে চলবে, শীতকালে কেমন করে চলবে, ওয়েদার আলাদা না সেখানেও লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, সেই সময় কী খাওয়া উচিত কী না খাওয়া উচিত, এই প্রিকশনগুলোকে মানুষকে নিয়ে চলতে হবে, তাহলে আমরা অনেক রোগ অ্যাভয়েড করতে পারি। মানে প্রপারলি কত রকমের চেঞ্জেস থাকে আমাদের, যেটা অনেকে আমরা মেনটেন করতে তো পারিও না, বাট মেনটেন করা আমাদের উচিত, আদারওয়াইজ এই জন্যই এত কমপ্লেক্সিটিস আমরা ভুগছি। এটা যদি কারণ আমাদের যদি দেখি আমাদের ঠাকুরদা বা তার বাবা তাদের তো এত সমস্যা ছিল না, একদমই পারফেক্টলি ফাইন, মানে কারণ তার সময় মতো খেত সময় মতো ঘুমোতো। হ্যাঁ অ্যাবসলিউটলি, একটা প্রপার রিজাইম বলুন টাইম টেবিল ফলো করতো, রাত্রিবেলা পেট ভরে খেত না, হালকা খাবার, এই ব্যাপারগুলো তারা মেনটেন করতো। কিন্তু আমরা এখন রাত্রিবেলা মনে হচ্ছে পার্টি করছি, পিজা খাচ্ছি, বার্গার খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি। আর পিজা বার্গার এগুলো আমাদের দেশের খাবার নয়, এগুলো হচ্ছে অন্য বাইরের দেশের খাবার। সেইটা আমাদের বডি যত না ভালো হজম করবে তার থেকে বেশি ভাত ডাল রুটি বেশি বেটার হজম করবে, কারণ এটা আমাদের পেটেন্ট ফুড। ভাত ডাল রুটি যেটাই আমরা বাঙালিরা মাছ খাই যেটাই হয় সেটা আমাদের পেটেন্ট ফুড। এই পেটেন্ট ফুডের মধ্যে কি যেটা আমাদের বাবা তার বাবা সবাই খেয়েছে, এটা আমাদের জিনে আছে। এই খাবারটা হজম করার যে আমরা এই খাবারটা যত না ভালো করে হজম করতে পারবো, পিজা বার্গার অত তাড়াতাড়ি হজম করতে পারবো না, কারণ এটা প্রপারলি ব্রেকডাউন হবে আর বডি অ্যাবজর্ব করতে পারবে নিউট্রিয়েন্টস গুলো। আজকাল ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার আর ইন্টিগ্রেটেড মেডিসিন এই দুটো টার্মই খুবই পপুলার। সিম্পল ভাষায় যদি বলা যায় এটা অ্যাকচুয়ালি মিনিংটা কি? ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার বা ইন্টিগ্রেটেড মেডিসিন বলতে যখন দুটো আলাদা টাইপ অফ মেডিকেল সায়েন্স যখন একসাথে কাজ করবে, ধরুন আয়ুর্বেদ, যোগা, ইউনানি প্লাস অ্যালোপ্যাথি, যখন এটা একে অপরের কে কম্পিট না করে একে অপরের কমপ্লিমেন্ট হয়ে কাজ করবে, যখন যে ফিল্ডে যে স্ট্রং সে সেই ব্যাপারটাকে কমপ্লিমেন্ট করবে, সেটাই হচ্ছে ইন্টিগ্রেটেড মেডিসিন হিসেবে। বর্তমানে সরকার এটাকে খুব গুরুত্ব দিচ্ছে। এখন দেখবেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস, এখানে আয়ুর্বেদের একটা ব্রাঞ্চ করা হয়েছে সব জায়গায়, মানে দেহরাদুনে, কল্যাণীতে আপনি দেখবেন এদের আলাদা আয়ুর্বেদ ব্রাঞ্চ, যেমন অ্যালোপ্যাথির ব্রাঞ্চ রয়েছে আয়ুর্বেদ ব্রাঞ্চও আছে। সুতরাং এই দুটো যখন সেখানে একে অপরের সাথে ডক্টররা ডিসকাস করে নিজেদের মধ্যে মেডিকেল বোর্ড বসিয়ে দুজনকে কি করে মানে একে অপরকে কি করে পরিপূরক হয়ে কাজ করতে পারবে সেটাই ইন্টিগ্রেটেড মেডিসিন। আর এইটা এখনকার দিনে সত্যিই খুব দরকার, কারণ বর্তমান লাইফস্টাইল বর্তমান যুগে এত বেশি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে, এত মানে সমস্যা দিনের পর দিন বেড়ে গেছে, বিভিন্ন ধরনের নতুন রোগ দেখা যাচ্ছে এভরিডে নতুন রোগ দেখা যায়। সুতরাং সেগুলোকে একে অপরে আপনি বলবেন এটা তো নতুন রোগ, এটা আয়ুর্বেদ কি করে কাজ করবে। আয়ুর্বেদ কিন্তু সেই সুগারটা কমানো আমার না, কোভিড ভ্যাকসিনকে করা আমার সেই রুট কজটায় পৌঁছানোয় আমার যেটা স্টার্ট করেছে, সেখানে পেশেন্টের কি সমস্যা হচ্ছে, বডির দোষটাকে ব্যালেন্স করা আয়ুর্বেদের কাজ, বডির যে ধাতুগুলো আছে সেগুলোকে ব্যালেন্স করা আয়ুর্বেদের কাজ। আয়ুর্বেদ কিন্তু সেভাবেই কাজ করে। সুতরাং একে অপরের রোগ, নতুন রোগ, পুরনো এসবে না গিয়ে একে অপরের হেল্প করে একে অপরের পরিপূরক হয়ে আমাদের কাজ করা উচিত, সেটাই ইন্টিগ্রেটেড মেডিসিন। আর বর্তমান সরকার এটাকে সত্যিই খুব হেল্প করছেন এই ব্যাপারটা নিয়ে আরও রিসার্চ চলছে। এটা খুবই ভালো ব্যাপার, মানে যখন জেনারেল মেডিসিন আর আয়ুর্বেদিক মেডিসিন একসাথে আসছে, তাহলে যে নতুন হেলথ কেয়ার অ্যাপ্রোচেস গুলো হবে, সলিউশনস গুলো হবে প্রত্যেকটা ডিজিজে, এটা অনেকটাই বেনিফিশিয়াল হবে। যেমন আমি একটু আগে বলছিলাম, যেমন ছোটখাটো যখন পেশেন্টের জ্বর সর্দি কাশি, প্রথমে যদি আগে আয়ুর্বেদ দিয়ে কাজ করে তাহলে কি হবে,
বড় বড় অ্যান্টিবায়োটিক যে রেজিস্ট্যান্স সেগুলো মানে পেশেন্টের বাকি লাইফের জন্য সেগুলো পেশেন্ট সেভ করলো, যে হ্যাঁ পরে তার একটা বড় কোনো সমস্যা হলো তখন দেখা গেছে যে খুব সিম্পল মেডিকেশনেই মানুষের ঠিক হয়ে যাচ্ছে। তো এখন দেখা যায় একটু মানুষের নিউমোনিয়াও এত বড়ভাবে, আগে তো নিউমোনিয়া আগেও হতো কিন্তু সেটা খুব সিম্পল মেডিকেশনেও কমে যেত, যাতে এখন নিউমোনিয়াটাও এত ভাস্ট ভাবে দেখা যাচ্ছে, সেখানেও হয়তো খুব দামি মেডিসিন যেটা অনেকের পক্ষে অ্যাফোর্ড করাও সম্ভব হচ্ছে না। সত্যি সবাই অ্যাফোর্ড করতে পারে না, সবাই অ্যাফোর্ড করতে পারা সম্ভব হচ্ছে না। সুতরাং সেই ক্ষেত্রে আমরা ছোটখাটো বিষয় মানে আয়ুর্বেদকে যদি সাহায্য নিই বা এভাবে তাহলে সেক্ষেত্রে মানে আমার ভবিষ্যতের জন্য, আমার ট্রিটমেন্টের জন্য আরো বেশি পথ খোলা রইল। একদমই। একজন মডার্ন মেডিসিন ফিজিশিয়ানকে যদি আয়ুর্বেদা সম্বন্ধে আপনাকে এক্সপ্লেন করতে হয় তাহলে আপনি কিভাবে করবেন ম্যাম? প্রথমেই যেটা বলবো, আয়ুর্বেদের বেসটাকে তাকে আমি বোঝাবো। যেমন আমারও যদি অ্যালোপ্যাথি সম্বন্ধে কিছু জানতে হয়, আমি যেমন তাদের থেকে সাজেশন নেব, আমিও তাকে আয়ুর্বেদের বেসটা বোঝানোর চেষ্টা করবো। মানে আয়ুর্বেদ অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, আমরা যে রুট কজের ওপর কাজ করি, আমরা ডায়েট, লাইফস্টাইল এগুলোকে কেন গুরুত্ব দিই, বাতা পিত্ত কফ এটা কি, বডি কনস্টিটিউশন কি, আমি সেগুলোকে তাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। আচ্ছা, আয়ুর্বেদার একটা খুবই ফান্ডামেন্টাল কনসেপ্ট হলো প্রকৃতি। এই প্রকৃতিটা আসলে কি? প্রকৃতি অ্যাকচুয়ালি হচ্ছে, আমি একটু আগে বলেছিলাম যে মানুষের বডিতে যে 5 এলিমেন্টস থাকে, এই 5 এলিমেন্টসের পারমুটেশন কম্বিনেশনে বাতা পিত্ত কফ এই তিনটে তৈরি হয়। এই বাতা পিত্ত কফের কম্বিনেশন মানুষের বডিতে কিভাবে কোন পারমুটেশন থাকে সেটাই হচ্ছে প্রকৃতি। কারোর বডিতে বাতা বেশি, বায়ু যদি বাতা বেশি থাকে তাহলে সে বাতজ ব্যক্তি, কারোর বডিতে পিত্ত থাকলে সে পিত্তজ ব্যক্তি, কারোর বাড়িতে কফ বেশি থাকলে সে কফজ ব্যক্তি, কারোর কম্বিনেশন থাকতে পারে সে বাত পিত্তজ, বাত কফজ, কফ পিত্তজ, এরকম ভাবে, বা অনেকের ত্রিদোষজ হয়। এরকম করে এই কম্বিনেশনটাকে বাতা পিত্ত কফ বলে। এই প্রকৃতির ওপর নির্ভরই করে ট্রিটমেন্টটা। সেই জন্যই এক একটা মানুষের বডিতে এক একটা রোগের এক এক রকম সিমটমস দেখা যায়, এক একটা মানুষের একটা সিচুয়েশনে বিভিন্ন ধরনের রিয়াকশন হয়। কোনো মানুষ একটা সিচুয়েশনে অত্যাধিক স্ট্রেস নিয়ে ফেলে, কোনো মানুষ একটা সিচুয়েশনে ভীষণ কুল থাকে। আমরা অনেকেই বলি এই ব্যাপারে এত ভাবা, একজনকে বলি না বন্ধুকে এই ব্যাপারে তুই এত ভাবছিস কেন, খুব স্ট্রেস নিয়ে ফেলে, ওভারথিংকিং। একটাই ক্লাসে দুজন বন্ধু, একজন দেখবেন পরীক্ষার সময় খুব মজা করে আছে, ও অল্প পড়ছে তার হয়ে যাচ্ছে, আর আরেকজন সারাদিন ধরে খুব টেনশন নিচ্ছে। এই ফ্যাক্টরগুলো সব প্রকৃতির জন্যই আসে। আচ্ছা, আর এই প্রকৃতি নির্ভর করে কার বডিতে কী ধরনের রোগ সৃষ্টি হতে পারে, কে মানে এই রোগ থেকে সে কিভাবে প্রিভেন্ট করতে পারে। মানে ধরুন কেউ যদি পিত্ত প্রকৃতি প্রোন হয়, তার বডিতে গ্যাস, অম্বল এই ব্যাপারগুলো তার মধ্যে বেশি থাকা উচিত, সেইটা তার লাইফস্টাইল কী হওয়া উচিত, তার ডায়েট কী হওয়া উচিত, এইগুলো থেকে তার সেই সমস্যাটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। আচ্ছা, এই ফ্যাক্টরগুলো কাজে। আর প্রকৃতি অনুযায়ী আমরা টাইম টু টাইম বিভিন্ন প্রকৃতির বিভিন্ন সময়, ধরুন যারা পিত্ত প্রকৃতি, যারা কফ প্রকৃতির যাদের পেশেন্ট হয় তাদের একটা টাইম টু টাইম আমাদের বডিতে ডিটক্সিফিকেশন বলা হয়। মানে একটা ঋতুতে একটা দোষের ডিটক্সিফিকেশন হয়। যেমন বসন্তকালে আমরা কফের ডিটক্সিফিকেশন করি, এখন বর্ষাকাল চলছে, বর্ষাকালে বায়ুর ডিটক্সিফিকেশন করা হয়। এই প্রকৃতিগুলো যদি একটা প্রকৃতির মানুষ যে প্রকৃতি, সেটা যদি একটা টাইম অনুযায়ী সেই পিরিয়ডিক ডিটক্সিফিকেশনটা যে দরকার, ঋতুকালীন যে পঞ্চকর্মটা দরকার, সেটা যদি করে তাহলে অনেক সমস্যা থেকে মুক্তি পাবে। মানে এই আনওয়ান্টেড ডিজিজ, আমাদের বডিতে এখন আনওয়ান্টেড ডিজিজ প্রচুর, এই আনওয়ান্টেড ডিজিজ থেকে মুক্তি পাওয়া যায়। আপনার এক্সপিরিয়েন্সে অ্যালোপ্যাথিক ডক্টরদের মধ্যে আয়ুর্বেদা নিয়ে সবচেয়ে কমন মিসকনসেপশনসগুলো কি? প্রথমে যেটা বলবো, মিসকনসেপশন কখন আসে, যখন সেই ব্যাপারটায় কনসেপশন না থাকে তখন সেই ব্যাপারেই মিসকনসেপশন থাকে। এবার মিসকনসেপশনটা তখন তৈরি হয়, আমার ব্যাপারটায় কনসেপশন তো নেই, কিন্তু আমার মনে হয় সেই ব্যাপারটাই একটু জানা উচিত। হ্যাঁ, নিশ্চয়ই। সুতরাং সেটা না জেনে আগে মিসকনসেপশনটা তৈরি করব কেন? ধরুন আমি জেনে নিলাম আমার বাড়িতে কোনো একটা সমস্যায় পড়েছি, আমার একটা উকিলের প্রয়োজন আছে, আমার তার একটা কনসালটেন্সি দরকার, কিন্তু আমি যদি মনে করি না ওর কাছে গেলে আমি ঠকবো, আমি ওর কাছে যাব না, আমি যদি এই ব্যাপারটা ভেবে বসে থাকি, আমার প্রবলেম তো সলভ হবে না। সুতরাং সেই টাবুটাকে, সেই ব্যারিয়ারটাকে ভেঙে আমার মনে হয়
নিজেদের মধ্যে বসে সেই ব্যাপারটায় কথা বলা উচিত যে হ্যাঁ এই ব্যাপারগুলো আমাদের মধ্যে আছে, হ্যাঁ। সেই ব্যাপারগুলো এটা কি সত্যি, সেগুলো কিন্তু কেউ জানার চেষ্টা করে না। হ্যাঁ, আগেই হ্যাঁ, হ্যাঁ। আগেই প্রথমে ফার্স্ট কথা, আয়ুর্বেদ মেডিসিনে কিডনি নষ্ট হয়, এটা সবার হ্যাঁ, মাথায় হ্যাঁ, আছে। হ্যাঁ। তারপর আয়ুর্বেদ মেডিসিন স্লো অ্যাক্টিং, এটা মাথায় আছে। আয়ুর্বেদ মেডিসিনের কোনো রিসার্চ হয় না, এটা কোনো রিসার্চ ছাড়া মেডিসিন, এটা সবার মাথায় আছে। এই ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিসই মিসকনসেপশন। এবার 1 নম্বর, আয়ুর্বেদ মেডিসিনে যেটা হয় স্লো কাজ করে, দ্যাটস নট অ্যাট অল। আয়ুর্বেদ মেডিসিন স্লো এটাই মানুষের কাছে ধারণা চলে এসছে, কারণ আমাদের কাছে যে পেশেন্টগুলো আসছে সে প্রত্যেকটা পেশেন্টই ক্রনিক, তারা অ্যাকিউট অবস্থায় আমাদের কাছে আসে না। হ্যাঁ। তারা যদি অ্যাকিউট অবস্থায় আসে, আমি অলওয়েজ বলছি জ্বর যেমন অ্যালোপ্যাথি মেডিসিনে 1 উইকে কমে, আমাদের কাছে 7 দিনে কমে। হ্যাঁ, হ্যাঁ। এবার সে যখন 15 বছর 20 বছরের একটা রোগ নিয়ে এসে আমাকে যদি বলে 5 দিনের সারিয়ে দাও, সেটা আমার পক্ষে সম্ভব নয়। আর 15 বছর ধরে সে সুগারের মেডিসিনও খাচ্ছে, প্রেশারের মেডিসিনও খাচ্ছে, সে কি সেটা ছাড়তে পারছে? এটা আমার প্রশ্ন। সেও তো সেটা ছাড়তে পারছে না, সে তো সেটার প্রতিও ডিপেন্ডেন্ট। আর কমছেও তো না জিনিসটা। না না না, উল্টে তার মেডিসিন লাইফে অ্যাড হচ্ছে। হ্যাঁ, সে তো সেটার প্রতিও ডিপেন্ডেন্ট। তাহলে আমি কি করে বলবো সে, মানে সেটা তো আমি অন্য সায়েন্সকেও বলতে পারি না, তারাও অ্যাট অল ফার্স্ট, দে আর অলসো স্লো, আমি এটাও বলতে পারি। 1 নম্বর, আয়ুর্বেদ মেডিসিনে কিডনি খারাপ হয়। হ্যাঁ, আয়ুর্বেদ মেডিসিনে আমাদের কিছু রসৌষধি ইউজ করা হয়, যেমন গোল্ড ডাস্ট, সিলভার ডাস্ট, এগুলো ইউজ করা হয়। ওই জন্য আয়ুর্বেদ মেডিসিনে এই যেগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু আমরা দোকান থেকে সোনা কিনে টুকরো করে দিই না। যে স্বর্ণভস্য সে রৌপ্যভস্য আমরা ইউজ করি, সেগুলোকে আমরা প্রপার পিউরিফিকেশন করি, যাতে সেটা পেশেন্টের বডিতে অ্যাবজর্ব করতে পারে, যাতে সেটা পেশেন্টের বডিতে সেটা অ্যাবজর্ব করে, যাতে সেটা পেশেন্টের কিডনিকে বা লিভারকে, এই ব্যাপারগুলোকে নষ্ট না করে, এগুলোর ওপর কোনো এফেক্ট না দেয়। সেই জন্য পেশেন্টের বডিকেও তৈরি করা হয়, মেডিসিনটাকেও সেভাবে পিউরিফাই করে সেভাবেই দেওয়া হয় যাতে পেশেন্টের সেটা ক্ষতি না করে। 1 নম্বর। 2 নম্বর, আয়ুর্বেদ মেডিসিনে কিডনি খারাপ হয় কখন হয় আমি বলছি। আপনি কোনো আয়ুর্বেদ ডক্টরকে কনসাল্ট না করে অন কাউন্টার একটা মেডিসিন নিয়ে নিজের মতো দিনের পর দিন ডক্টর কনসাল্ট না করে খাচ্ছেন, একদমই টিভি অ্যাড দেখে নিজের মতো খাচ্ছেন। ঠিক। আদৌ সেটা আয়ুর্বেদ মেডিসিন, কতটা অথেন্টিক আয়ুর্বেদ মেডিসিন, বা এই মেডিসিনটা আপনার বডির ক্ষেত্রে চলবে কিনা সেটা তো আমার জানা উচিত। হ্যাঁ, অনেকে যাচাই করে না। আমার যদি সুগার না হয়, আমি শুধু শুধু সুগারের মেডিসিন খাবো? আমার যদি অ্যাপেন্ডিক্সের অপারেশনের দরকার না হয়, আমি যে কোনো হসপিটালে গিয়ে আমি কি বলবো যে আমার অ্যাপেন্ডিক্সটা কেটে বাদ দিয়ে দিন? সুতরাং আমার যদি দরকার না হয়, আমি কেন দোকান থেকে ওষুধ কিনে খাবো? আমার যদি দরকার লাগে, আমি একজন আয়ুর্বেদ ডক্টরের সাথে কনসাল্ট করবো, একটা রেজিস্ট্রেশন প্রাপ্ত, একজন প্রপার 4.5 বছরের ডাক্তারি পড়া যিনি আয়ুর্বেদ ডক্টর, যার কাছে রেজিস্ট্রেশন আছে, তার কাছে গিয়ে কনসাল্ট করবো। সেখানে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কথা শুনে আমি লাইফে রেগুলার ত্রিফলা খাবো না। সেটাই একজন কন্টেন্ট ক্রিয়েটারের কথা শুনে কোনোদিনই আমি রেগুলার গুরুচি খাবো না। এক্সেস, আমার সুগার আছে, অনেক পেশেন্টের মাথায় আমার সুগার আছে, রোজ হয়তো তেতো নিম পাতা খেয়েই যাচ্ছে, এক্সেস তেতো খেতে খেতেও কারো কিডনি খারাপ হতে পারে। এটা কিন্তু তারা কখনোই আয়ুর্বেদ ডক্টরের কাছ থেকে এসে কনসাল্ট নেন না, তখন কিন্তু আয়ুর্বেদ খারাপ হয়ে যায়। আয়ুর্বেদ কিন্তু আয়ুর্বেদ ডক্টরদের জন্য খারাপ হচ্ছে না, মানুষরা নিজেদের ইচ্ছা মতো আয়ুর্বেদ ওষুধ খাচ্ছে। একজন টিভির অ্যাড দেখে, একজন কন্টেন্ট ক্রিয়েটারের কথা শুনে, একজন আয়ুর্বেদ ডক্টরের কাছে কনসাল্ট নিয়ে কতজন সেই জিনিসটাকে নিজের লাইফে ইনক্লুড করে? যখন একজন আয়ুর্বেদ ডক্টরের কাছে আসছে, যেমন সুগারের মেডিসিনও বাড়ানো হয়, কমানো হয়, একজন আয়ুর্বেদ ডক্টরের কাছে যখন একটা পেশেন্ট আসে, সেও তখন সেই ওষুধগুলো খাওয়ার পর, আমরা যখনই ওষুধ দিই আমরা চেষ্টা করি সেই ওষুধ একটা মাসে 25 দিন খাও, 5 দিন গ্যাপ দাও, কারণ সেই 5 দিন গ্যাপে সেই মেডিসিনটা তার জন্য অভ্যেস না হয়ে যায়। কারণ আমি প্রথমেই বলছি, আমাদের মোটো হচ্ছে মেডিসিন ছাড়ানো, আজীবন মেডিসিন চালানো না। বুঝতে পেরেছি। কারণ সেক্ষেত্রে সে যদি একজন আয়ুর্বেদ ডক্টরের কাছে কনসাল্ট করে, সে বুঝতে পারবে তার কোন ওষুধটা কখন খাওয়া উচিত, কোন ওষুধটা কমানো, মানে এখন বন্ধ করা উচিত, এই ওষুধটা এতদিন খেয়ে বন্ধ করে একটা অন্য ওষুধ দেওয়া উচিত। সুতরাং সেইভাবে যখন সে কাজ করে, তখন তো আয়ুর্বেদ ওষুধ কখনোই কিডনি খারাপ করে না, আয়ুর্বেদ ওষুধ স্লোও নয়। সুতরাং একটা পেশেন্ট
কোন অবস্থায় আমাদের কাছে আসছে আমাদের সেই অবস্থায় কাজ করতে হচ্ছে। সুতরাং সেই ব্যাপারটায় আমাদের মতে সেই সায়েন্সটার সম্বন্ধে মিসকনসেপশন না নিয়ে আমার মনে হয় একবার বসে দেখাই যাক না যে হ্যাঁ জিনিসটা অ্যাকচুয়ালি কী করে কাজ করে। উই হ্যাভ দ্য ডকুমেন্টেড কেস, এমন না আমরা হাওয়ায় হাওয়ায় কথা বলছি। অ্যাবসলিউটলি। আমাদের কাছে যেমন কিডনি পেশেন্ট আছে, আমাদের কাছে লিভার হার্ট কিডনি যেমন পেশেন্ট আছে, আমাদের কাছে পার্কিনসন্স পেশেন্ট আছে, বিভিন্ন ধরনের পেশেন্ট আছে, কোমরে ব্যথা হাঁটু ব্যথা সব ধরনের পেশেন্ট আছে, সোরিয়াসিস পেশেন্ট আছে, সব পেশেন্টের ডকুমেন্টেড কেস আছে আমাদের কাছে। হ্যাঁ আমরা যেটাই বলি সেটা ডকুমেন্ট হিসেবে আমরা রিলিজ করি, মানে সেটাকে আমরা আমাদের ডকুমেন্ট করা থাকে। প্রত্যেকটা পেশেন্টের কেস আমাদের ডকুমেন্টেড থাকে, তার বিফোর আফটার রিপোর্ট, তার আগের অবস্থা এখনকার অবস্থা আমরা ডকুমেন্ট করেই সেটাকে সবার কাছে প্রকাশ করি। সুতরাং সেক্ষেত্রে সেটা বলার আগে আমার মনে হয় যাচাই করা উচিত। অ্যাবসলিউটলি। তাই দর্শকদের একটা কথা বলছি, ডোন্ট র্যান্ডমলি ফলো সাম ইনস্টাগ্রামার্স অ্যাডভাইস অর সোশ্যাল মিডিয়া পোস্ট অর এনিথিং লাইক দ্যাট। বিফোর টেকিং এনি ট্রিটমেন্ট, গো টু আ রেজিস্টার্ড আয়ুর্বেদা ডক্টর and get that advice properly so that your treatment can be personalized and accurate. এটাই হচ্ছে মেন ব্যাপার, অ্যাকিউরেসিটা যেন থাকে। আজকের আলোচনা থেকে একটা জিনিস খুবই ক্লিয়ার যে আয়ুর্বেদিক মেডিসিন আর মডার্ন মেডিসিন একটা অন্যটার কম্পিটিটর নয়, বরং দুটোই একসাথে একটা পেশেন্টের ভালো হেলথের জন্য কাজ করে। থ্যাংক ইউ ম্যাম ফর শেয়ারিং ইউর ভ্যালুয়েবল ইনসাইটস। আমরা পরবর্তী এপিসোডে আবার আরেকটা নতুন টপিক নিয়ে আসবো। Till then, stay healthy and stay informed. Thank you so much. থ্যাংক ইউ।